গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রোমানানুপুর এখন আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখে একটি গল্প খাঁচা। শোনাব সম্পূর্ণ গল্পটি। দিনটার কোনো পৃথক রূপ ছিল না। একই ছন্দে একই নিয়মে বিকেল পেরিয়ে সন্ধে এসেছিল। শীতের সন্ধে। অর্কপ্রভ জানত না শুধু তার জন্যই দিনটা আজ অন্যরকম। অফিসে বসে রিপোর্টটা আরেকবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিল অর্কপ্রভ। পার্কার অ্যান্ড স্টিভেনসনের তৈরি প্রজেক্ট রিপোর্ট, তথ্য আর পরিসংখ্যানের ঠাসা। চা, ইস্পাত, ফুড প্রোডাক্টসের পর এবার অর্কপ্রভের কোম্পানি হোটেল ব্যবসাতে নামতে চায়, বিদেশি সহযোগিতায়। একই সঙ্গে 3 শহরে, দিল্লি, মুম্বই, কলকাতা। অর্কপ্রভর হাতে আর সময় বেশি নেই, থাকেও না কখনো। কাল সকালের ফ্লাইটে দিল্লি পৌঁছেই বিদেশি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে হবে, লা মেরিডিয়ানে। সঙ্গে চেয়ারম্যান থাকছেন, এমডিও। কালকের মিটিং ফলপ্রসূ হলে বিদেশিদের সঙ্গে মৌ সই হওয়া শুধু সময়ের অপেক্ষা। তার জন্য এত তোড়জোড়, তার জন্য এই রিপোর্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, বারবার। ইন্টারকমে শব্দ বেজে উঠল। অর্কপ্রভর প্রাইভেট সেক্রেটারি ভীরু গলায় ডাকছে, স্যার। দুপুরে অর্কপ্রভর ঘরে মিটিং ছিল। তারপর সেই 4:30 থেকে লাল আলো জ্বলছে তার চেম্বারের বাইরে। এ সময় ফোন দেওয়ারও নিয়ম নেই ঘরে, চেয়ারম্যান বা এমডির ফোন ছাড়া। কিন্তু তারা তো দিল্লিতে। অর্কপ্রভ যথেষ্ট বিরক্ত হল। কি ব্যাপার? ম্যাডামের কল আছে স্যার। ম্যাডামের কল? চকিত অর্কপ্রভর চোখ কবজির প্লাটিনাম ঘড়িতে। 7:30? আশ্চর্য! একটা রিপোর্ট স্টাডি করতে 3 ঘন্টা সময় লেগে গেল। তবে কি অর্কপ্রভর মস্তিষ্ক আজকাল তত দ্রুত কাজ করছে না, নাকি আজ অর্কপ্রভর দিনটাই তাড়াতাড়ি ফুরিয়ে গেল? অর্কপ্রভর এই ঘরে অবশ্য দিন ফুরলো বলে কোনো কথা নেই। সত্যি কথা বলতে কি, 14 তলার উপর এই অফিস চেম্বারে দিনের তেমন কোনো অস্তিত্বই নেই। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের জানলা সর্বদা মোটা পর্দায় ঢাকা। ঘর জুড়ে শুধুই বিজলি বাতির রোশনাই। এখানে 12 মাস একই তাপমাত্রা, একই আলো, একই সুরভি। অন্যমনস্কভাবে অর্কপ্রভ রিসিভার কানে চাপল। কণ্ঠে চাপা আবেগ। ইয়েস ডার্লিং। কি হলো তোমার? তুমি কি আজকে খান্ডেলওয়ালের পার্টিতে যাচ্ছ না? সরি, ভীষণ ফেঁসে গেছি। রাবিশ, আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। প্লিজ ডার্লিং, তুমি চলে যাও, আমি আসছি একটু পরে। না, গেলে দুজন একসঙ্গে যাব। না হলে যাবই না। ওফ, শোভনা হঠাৎ হঠাৎ এমন বাড়াবাড়ি করে। এমনিতে সময় পেলে মিসেস খান্ডেলওয়ালের বুটিকে গিয়ে হাহা হিহি চলছে। একসঙ্গে কিটি পার্টি, লেডিস ক্লাব, আড্ডা, কোনো কিছুরই কমতি নেই। আর এখন দুম করে একেবারে মেয়েরা পারেও বটে। অর্কপ্রভ আরেকবার ঘড়ি দেখল। ঠিক আছে, ওয়েট করো তাহলে। আমি কিছুতেই 9টার আগে যেতে পারছি না। কালকের ব্যাপারে এখনও অনেকগুলো পয়েন্ট নোট করতে হবে। কামন ডার্লিং, ও তুমি কাল প্লেনে যেতে যেতে দেখে নিও। সহজ সমাধান। এতক্ষণ কেন মাথায় আসেনি বুদ্ধিটা? রিসিভার রেখে ঘুরন চেয়ারে হেলান দিল অর্কপ্রভ। এতক্ষণ টের পায়নি। এখন হঠাৎই বেশ ক্লান্ত লাগছে নিজেকে। চোখ টানছে। ঘাড়ের কাছে একটা মৃদু দপদপ ভাব। প্রেশারটা বাড়ল নাকি? সাধারণত সন্ধ্যে 6:30টার মধ্যে অফিস ছাড়ে অর্কপ্রভ। বেশিরভাগ দিন অফিস থেকে সোজা ক্লাব। ক্লাবে কোনোদিন টেনিস, কোনোদিন সাঁতার, কখনো বিলিয়ার্ড। সঙ্গে পরিমিত পান, পরিমিত কথা, পরিমিত হাসি। জীবনটা এখন এক অদ্ভুত পরিমিতির মধ্যে চলে এসেছে। ভোর 5টায় উঠে লেকে জগিং, 45 মিনিট। ডাক্তারের পরামর্শ মতো ফিরে 1 গ্লাস ফ্রুট জুস, কমলা কিংবা আপেলের। 8 ঘন্টা পর 1 কাপ সুগন্ধি চা, দুধবিহীন। অফিস বেরোনোর সময় আগে ব্রেকফাস্ট, 8:30টায়। মার্জারিন দিয়ে 2 পিস টোস্ট, একটা ছোট্ট মুরগির ডিমের পোচ, কলা অথবা পাকা পেঁপে। দুপুরে লাঞ্চে
স্যুপ, সালাদ, টক দই, কোনো দিন স্যান্ডউইচ, চিকেন সেদ্ধ, পুডিং। সকালে জগিং থেকে রাতে শুতে যাওয়ার আগে 1.5 ঘুমের ট্যাবলেট, সবই নিয়ম আর পরিমাপে বাঁধা। একমাত্র রাতের খাওয়াটাই এখনও বিশৃঙ্খল রয়ে গেছে। অল্প হলেও তখন একটু ভাত চাই, সঙ্গে পাক্কা বাঙালি মতে মাছ, ডাল, শাকসবজি। অর্কপ্রভুর এই ভেতো অভ্যেসটাকে কেউ কোনোভাবে ছাড়াতে পারেনি। উচ্চ রক্তচাপ নয়, ডাক্তারের সাবধানবাণী নয়, শোভনাও নয়। অর্কপ্রভু বোতাম টিপে এবার নিজে ভাস্করকে ডাকল। ব্যানার্জি, একবার আসবেন? যতক্ষণ অর্কপ্রভু অফিসে থাকে, ভাস্করও ততক্ষণ অ্যান্টি চেম্বারে মজুদ। স্মার্ট ঝকঝকে বছর 30-এর তরুণ। শীত, গ্রীষ্ম, বর্ষা, সদা সর্বদা তার গলায় টাইয়ের ফাঁসটি নিখুঁত, ঠিক যেমনটি অর্কপ্রভু চায়। অর্কপ্রভু একবার আর চোখে দেখে নিল ভাস্করকে। ফিজিবিলিটি চার্টের কপিগুলো রেডি হয়ে গেছে? অনেকক্ষণ স্যার। সপ্রতিভ ভাস্কর সঙ্গে সঙ্গে হাতের ফোল্ডার এগিয়ে দিয়েছে। এখানে সব সাজিয়ে দিয়েছি। গুড। দিবাকর কোথায়? উপরে আছে? বাইরে অপেক্ষা করছে স্যার। বদ্রিকে বলুন সব ফাইল আর কাগজ একসঙ্গে গুছিয়ে দিবাকরকে দিয়ে দিতে। আমি এবার বেরুব। রাইট স্যার। আপনিও এবার চলে যেতে পারেন। মিস জোন্সকে ছেড়ে দিয়েছেন তো? যেতে বলেছিলাম, জাননি। শি নেভার লিভস বিফোর ইউ স্যার। সে কি এত রাত অবধি? না, আজ হ্যাড টু গো। মুখে কথাটা বললেও মনে মনে বেশ তৃপ্তি অনুভব করছিল অর্কপ্রভু। তাকে ঘিরে একটি জগৎ আবর্তিত হয়, এই চিন্তাতেও যে কি গভীর সুখ। একটু হাসি হাসি মুখে উঠে দাঁড়ালো অর্কপ্রভু। এবার সে অ্যাটাচ টয়লেটে ঢুকে মুখে চোখে সামান্য জল ছিটবে। তুর্কি তোয়ালে নরম আরাম চাপবে 2 গালে। পাতলা হয়ে আসা ঈষৎ কোকড়ানো চুলে আঙুল ডোবাবে। সাদা মার্বেল বসানো টয়লেটের একটা দেওয়াল জুড়ে প্রকাণ্ড পেন্টিং। সেদিকে নিনিমেষ তাকিয়ে থাকবে কিছুক্ষণ। বিশাল ক্যানভাস জুড়ে সেখানে শুধু এক রমণীর উন্মুক্ত পিঠ, বাদামি, মাংসল, অল্প বেঁকে থাকা শিরদাঁড়ার সরু গভীর খাত। এই নারী শরীরটিকে অর্কপ্রভু চেনে না। শোভনা ছাড়াও যে কটি নারীদেহ তার চেনা, তাদের একটির সঙ্গেও মিল নেই ওই রমণীর। অথবা আছে কিনা খেয়াল করেনি অর্কপ্রভু। তবু ওই খোলা পিঠের দিকে তাকিয়ে থাকলে অর্কপ্রভুর 50 বছরের শরীরটা টনক হয়ে ওঠে। ঝপ করে বয়স অনেকটা কমে যায় যেন। ক্লান্তিহীন, ব্যাধিহীন, উৎকণ্ঠাহীন, বিষাদহীন। ইন্টেরিয়ার ডেকোরেটর মেয়েটি কি জেনে বুঝে অর্কপ্রভুর টয়লেটে এ ছবি টাঙিয়েছিল? ছবি থেকে চোখ সরিয়ে আবার আয়নায় নিজেকে দেখে অর্কপ্রভু। ঠিক নিজেকে দেখে না, দেখে 50-এর অর্কপ্রভুকে, 25-এর তরতাজা অর্কপ্রভুর চোখ দিয়ে। দর্পণের মানুষটা কেমন যেন গাট্টা গোট্টা, একটু হোতকা ধরনের। চিবুকের নিচে দ্বিতীয় চিবুক, গালের খাঁজে খাঁজে থলথলে চর্বির আভাস, কুঞ্চিত চুলের ফাঁক ফোঁকরে ছোট্ট ছোট্ট সাদা ঢেউ। দেখতে দেখতে অর্কপ্রভু ফিক করে হাসে একবারই, ব্যাস। ফের গাম্ভীর্যের মুখোশে আড়াল করে ফেলে নিজেকে। অধস্তনদের সামনে সে পারতপক্ষে মুখে হাসি রাখে না। একচিলতে হাসিকে ওরা প্রশ্রয় ভেবে মাথায় চড়ে বসতে পারে। হাসির জন্য স্থান, কাল, পাত্র আছে, মাপ আছে। অর্কপ্রভু জানে। টয়লেটের দরজা খুলে অর্কপ্রভু সোজা বেরিয়ে এলো চেম্বার থেকে। বদ্রীনাথের সালাম নিল। নিজস্ব দৃপ্ত ভঙ্গিতে পার হলো শূন্যপ্রায় অফিস প্রাঙ্গণ। অফিসের বাইরে লম্বা করিডোর, আধো আলো মাখা। রাত পাহারার জন্য সিকিউরিটি লোকজন এসে গেছে সেখানে। তাদের 2-1জনের টুকরো অভিবাদন মাথা ঝাঁকে গ্রহণ করল অর্কপ্রভু। একেবারে লিফটের কাছে পৌঁছে ঘাড় ঘুরিয়েছে। দিবাকর একটু পেছনে। দিবাকরের কাঁধে অর্কপ্রভুর জলের ফ্লাস্ক, এক হাতে ফাইলের বোঝা, অন্য হাতে ব্রিফকেস। এক ডাকে স্বয়ংচালিত লিফট এসে গেছে। স্বমহিমায় অর্কপ্রভু প্রবেশ করল লিফটে, সঙ্গে দিবাকর। লিফট নামছে একবার। দরজার মাথায় টিপটিপ জ্বলছে সবুজ বাতি। নিভছে, জ্বলছে। 13, 12, 11, 10। লিফট মসৃণ গতিতে নামছে অর্কপ্রভু।
নামছে সিংহানিয়া গ্রুপের চিফ অ্যাডভাইজার। 9, 8, 7 নামছে দিবাকর, অর্কপ্রভ সেনের সারথি। তখনই ঘটে গেল দুর্ঘটনা। 7 আর 6 মাঝখানে লিফট থেমে গেল আচমকাই। লিফট থেমে গেছে। তীব্র ঝাঁকুনিটা সামলাতে অর্কপ্রভ সেনের সময় লেগে গেল কয়েক সেকেন্ড। আকস্মিক ধাক্কায় অর্কপ্রভর পা টলে গিয়েছিল, হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল প্রায়। কোনো ক্রমে লিফটের দেওয়াল ধরে সোজা রাখল নিজেকে। লিফটের উজ্জ্বল আলো নিবে পলকে জ্বলে উঠেছে বিপদকালীন বাতি। সেই আলোতে দিবাকরের দিকে নজর গেল অর্কপ্রভর। দিবাকরের হাত থেকে ছিটকে গেছে জরুরি ফাইল। মেঝেতে উবু হয়ে এক হাতে কাগজ কুড়োচ্ছে লোকটা। অর্কপ্রভ হাই হাই করে উঠল, ইস, দিলে তো সব নোংরা লাগিয়ে। দিবাকর অধবদন, কিছুতে সে সব কাগজ একসঙ্গে বাগে আনতে পারছে না। ফাইল তুলতে গেলে কাগজ পিছলে যায়, কাগজ তুলতে ফাইল। অর্কপ্রভ হালকা ধমক দিল, আচ্ছা স্টুপিড তো, ব্রিফকেসটা নামাও হাত থেকে, দু হাতে তোলো। বহু কষ্টে কাগজ ফাইল বাগে এনেছে দিবাকর। বিব্রত মুখে ফ্লাস্কের স্ট্র্যাপ গুছিয়ে নিচ্ছে কাঁধে। ব্রিফকেস হাতে তুলে একটু হেলে দাঁড়াল। লিফট এখনো গোয়ারের মতো অনড়। হলোটা কি? এতক্ষণ কেন আটকে আছে? পাওয়ার গেল? বিদ্যুতের অবস্থা তো আজকাল তত বেহাল নয়। অর্কপ্রভ বিরস মুখে লিফটের দেওয়ালে চোখ বোলাল। এমার্জেন্সি বাতির তীব্রতা খুব বেশি নয়, তবু লিফটের অভ্যন্তর দেখতে অসুবিধেও হচ্ছিল না তার। বর্গক্ষেত্রেকার কামরা, বড়জোর 6x6। দরজা দেওয়ালের রং ইস্পাত নীল। নিশ্ছিদ্র বন্ধ দরজার পাশে সার সার চাকা বোতাম, জি থেকে 16। পিছন দেওয়ালে টুকরো আয়না। লিফটে ঢুকলে প্রথমেই নিজেকে দেখা যায় সেখানে। সকালে ওঠার সময় এই আয়নাতে এক সুবেশা যুবতী চুল ঠিক করছিল আজ। দরজার বাঁ দিকে অ্যালুমিনিয়াম প্লেটে লিফট সংক্রান্ত নির্দেশনামা। নিচু ছাদে 4 ডানার 2টো পুচকে ফ্যান ডানা মেলে নিথর। কোনায় জড়সড় দিবাকর। কিন্তু এমার্জেন্সি বেলটা গেল কোথায়? অর্কপ্রভর ব্যস্ত চোখ দেওয়ালে দেওয়ালে ঘুরল আবার। বেলটা কোথায়? বেল? দিবাকর নড়ে চড়ে উঠল। হাতের বোঝা বুকে চেপে পিটপিট তাকিয়েছে প্রভুর দিকে। মিনমিনে স্বরে বলল, বেল আপনার মাথার পেছনে স্যার। তাই তো। অর্কপ্রভ সুইচ টিপল। 1 বার, 2 বার, কয়েকবার। শব্দ আদৌ বাজছে কি কোথাও? 6 তলায়, 7 তলায়, ভূমিতে? বোঝা যাচ্ছে না। ঘণ্টার চাবি সজোরে চেপে ধরে রইল খানিকক্ষণ। কান পেতে শোনার চেষ্টা করল। না, সম্পূর্ণ বন্ধ ঘরে বাইরের কোনো তরঙ্গই পৌঁছায় না। হতাশ অর্কপ্রভ ঘড়ি দেখল। স্ট্রেঞ্জ, এখনও জেনারেটর চলল না কেন? পুরো 4 মিনিট হয়ে গেল। দিবাকর ক্ষীণ গলায় বলল, জেনারেটর তো আজকাল কম চলে স্যার, তাই বোধহয় চালু করতে সময় লাগছে। হোয়াট ডু ইউ মিন? সবসময় জেনারেটর চলে না বলে তার মেনটেন্যান্স হবে না? লিফটের জন্য 24 আওয়ার্স একটা আলাদা জেনারেটর রেডি থাকার কথা। দিবাকর কথা বাড়াল না। অর্কপ্রভ গজগজ করে চলল, কালকে আমি কেয়ারটেকারের এগেনস্টে কমপ্লেন করছি। এরা ভেবেছেটা কি? বিল্ডিংয়ের রানিং মেনটেন্যান্সের জন্য কম টাকা পে করি আমরা? তারপরে যদি এই ছোটোখাটো অ্যামিনিটিসগুলো না পাই, এত ক্যালাস এই লোকগুলো। দিব্যি নিচে কোয়ার্টার পেয়েছে, বউ বাচ্চা নিয়ে সংসার করছে, এদিকে কাজের ব্যাপারে বিন্দুমাত্র দায়িত্বজ্ঞান নেই। কিছু বলতে যাও অমনি ঝান্ডা নাচাবে। দেখো গে, বাবু হয়তো খেয়ালই করেনি, হয়তো কোনো তাসের আড্ডায় জমে আছে, হয়তো নেশা ভাঙ করে পড়ে আছে, হয়তো এই ভর সন্ধেবেলা। অর্কপ্রভ ঝপ করে থেমে গেল। কাকে এসব কথা বলছে সে? তার এক নগণ্য কর্মচারীকে, ড্রাইভারকে? এমন একটা নিচের তলার লোকের সঙ্গে এত কথা বলা কি সাজে অর্কপ্রভ সেনের? দিবাকর অবশ্য ঘাড় গুঁজে দাঁড়িয়ে আছে। লোকটা এমনিতে কথা বলে খুব কম, যথেষ্ট বিনয়ী, শান্ত ধরনের। তার কাজ শুধু সামনে চোখ রেখে গাড়ি এগিয়ে নিয়ে চলা, মালিককে পৌঁছে দেওয়া স্থান থেকে স্থানান্তরে। এরকম চুপচাপ লোকই অর্কপ্রভর পছন্দ। আগে একটা ড্রাইভার ছিল, তুলসী না কি যেন নাম, বড় ফুট কাটত গাড়ি চালাতে চালাতে।
কথায় কথায় দেশগায়ের গল্প জুড়ত। খরা, বন্যা, মাছ, জমি, আরও কত কি হাবিজাবি। এতটুকু লঘু গুঁড়ো জ্ঞান নেই। তবু এই মুহূর্তে দিবাকরের একদম চুপ মেরে যাওয়াটাও ঠিক সহ্য হচ্ছিল না অর্কপ্রভর। এরকম একটা খুপড়ি জায়গায় চকিতে আটকে পড়েছে দুটো মানুষ, মুখোমুখি দাঁড়িয়ে আছে। একজন একা একা কথা বলে চলেছে, অন্যজন নির্বাক, অথবা দুজনে শব্দহীন। ব্যাপারটা কি অস্বস্তিকর। অর্কপ্রভ এর প্রথম খুব কাছ থেকে ভালোভাবে নিরীক্ষণ করছিল তার ড্রাইভারকে। পেশিবহুল ডাঁটো চেহারা, অনেকটা অর্কপ্রভর মতনই। মাথাতেও অর্কপ্রভর সমান সমান, বয়সেও। তবে লোকটার কবজি দুটো কি অসম্ভব চওড়া। লোমশ তামাটে হাতে গোল দড়ির মতো শিরা ও উপশিরা প্রকট। জলপাই রং বুশ শার্টের নিচে খয়েরি সোয়েটার, ভিগলা সোয়েটারের ফাঁক দিয়ে নোংরা গেঞ্জি দেখা যাচ্ছে। ভীষণ খর্বাকৃতি গলা, গলা জুড়ে স্মরণালী জমাট ডালা, চিবুকে হালকা পোড়া দাগ। পোড়া দাগ না জরুল। কপালে পরপর অসংখ্য ভাঁজ। রোজ যে ছায়া ছায়া দিবাকরকে দেখে অর্কপ্রভ, সে যেন হঠাৎই ভীষণভাবে মূর্ত হয়ে উঠেছে সামনে, কায়িক অস্তিত্ব নিয়ে। অস্তিত্বটা এত প্রখর, এত নিকট যে হঠাৎ অস্বাচ্ছন্দ্য বোধ করল অর্কপ্রভ। সময় কাটছিল ধীর লয়ে, থেমে থেমে। লিফটের নড়াচড়ার কোনো চিহ্ন নেই। দিবাকরও একভাবে নিশ্চল। খানিক্ষণ এইদিক ওদিক চোখ ঘুরিয়ে অর্কপ্রভ গলা ঝাড়ল। একটু লঘুস্বরে বলল, কি দুশ্চিন্তা হচ্ছে না? না স্যার। তোমার বাড়ির লোক তোমার জন্য ভাবনা করবে না? তার জন্য তোমার কোনো উদ্বেগ নেই? না স্যার। কি তখন থেকে হ্যাঁ স্যার না স্যার করছ? নতুন করে ধৈর্য হারাচ্ছিল অর্কপ্রভ। বিদ্রূপের স্বরে বলল, কেন তোমার দুশ্চিন্তা হবে না জানতে পারি? দিবাকরের ঠোঁটের কোণে ফিকে হাসি ফুটেছে এবারে। আমার তো স্যার 10:30-11টা অবধি ডিউটি থাকে। বাড়ি ফিরতে আরও রাত হয়। এখন তো স্যার 8টাও বাজেনি। অর্কপ্রভর ভুরুতে ভাঁজ পড়ল। কোথায় যেন থাকো তুমি? তোমার মেমসাহেব বলছিল কোথায় একটা নতুন বাড়ি করেছ। বাড়ি নয় স্যার। দিবাকের জন্য লজ্জা পেল একটু। এই মাথা গোজার মতন জায়গা। মেমসাহেব কিছু আগাম দিয়েছিলেন, তাই দিয়ে কষ্টে শিষ্টে। সোনারপুর স্টেশন থেকে অনেকটা ভেতরে স্যার, কামরাবাদের দিকে। সাইকেলে গেলে মিনিট 15 লাগে, হাঁটা পথে আধ ঘণ্টা টাক। কামরাবাদ জায়গাটা কোথায় অর্কপ্রভ জানে না। শোভনাই বলছিল দিবাকর বাড়ি করার জন্য কি সব টাকা ফাঁকা নিয়েছে। লোকটা অর্কপ্রভর নিজস্ব চালক হলেও কোম্পানি তার মাইনেটা দিয়ে দেয়, ওভারটাইমও। শোভনা কত টাকা দিয়েছে দিবাকরকে? 5,000, 10,000? মরুককে যাক, ওসব শোভনার ব্যাপার। সাংসারিক তুচ্ছ বিষয়ে মাথা গলাতে চায় না অর্কপ্রভ। গলায়নি কখনো, তুচ্ছেও নয়, বৃহতেও নয়। ছেলে, ঘরবাড়ি, চাকর বাকর, ড্রাইভার, মালি সব মিলিয়ে গোটা সংসারটাই শোভনার দপ্তর। অর্কপ্রভ সেখানে এক সম্মানিত মেহমান। টাইম নট সামান্য আলগা করল অর্কপ্রভ। অল্প অল্প গরম লাগছে। বাইরে ডিসেম্বরের চড়া শীত, তবু এক কোণে ঠান্ডাও ঠুকছে না খুপড়িতে। আবদ্ধ বাতাস উষ্ণ হয়ে উঠছে ক্রমশ। দিবাকর বুঝে অর্কপ্রভর অস্বস্তি টের পেয়েছে। নিম্নস্বরে জিজ্ঞাসা করল, আপনার কি কষ্ট হচ্ছে স্যার? জল দেব, খাবেন? অর্কপ্রভ জোরে জোরে শ্বাস টানল। না না, আমি ঠিক আছি। আরেকবার বেলটা বাজাবো স্যার? লাভ হবে না স্যার, যদি বলেন একবার খুব জোরে চেঁচিয়ে দেখতে পারি। আচ্ছা গাড়ল তো, এখান থেকে চেঁচিয়ে লোক ডাকবে? এ ভাসমান ত্রিশঙ্কু অবস্থা থেকে, যেখানে পৃথিবীর একটা শব্দতরঙ্গ পৌঁছাচ্ছে না। আধ ঘণ্টা হয়ে গেল, এখনো যখন কোথাও কোনো স্পন্দন নেই, তখন বোঝা যায় বৈদ্যুতিক গোলযোগ হয়নি কোনো। না হলে এতক্ষণেও কি জেনারেটর চলত না? একজনেরও নজর পড়ত না দুর্ঘটনাটা? না, অন্য গণ্ডগোল হয়েছে। অন্য গণ্ডগোল, লিফটের। দিবাকর আবার বিনবিন অনুনয় করল, স্যার একবার ডেকে দেখি না, চেষ্টা করতে দোষ কি? আমি একটা খুব ভালো ডাকতে পারি।
বলেই অর্কপ্রভুর বিনীত সারথি হঠাৎ বিচিত্র স্বরে চিৎকার করে উঠেছে। চিৎকার নয়, গর্জন। তার হাড় কাঁপানো জ্যান্তব ডাকে ছোট্ট ধাতব কুঠুরি থরথর কেঁপে উঠল। অর্কপ্রভু শিউরে উঠেছে। এটা কি হচ্ছে? এটা স্যার টারজানের ডাক। লোকটা হাসছে অমায়িক। যাত্রায় থাকতে শিখেছিলাম, এ ডাক স্যার মরা মানুষকেও জাগিয়ে দেয়। তাও তো হাত দুটোকে চোঙা করতে পারছি না। অর্কপ্রভুর ভেতরে একটা রাগ দানা বাঁধছিল, তবু কেমন যেন হাসি পেয়ে গেল হঠাৎ। মজা করার ভঙ্গিতে বলল, সেটাই বা বাকি থাকে কেন, মনে সুখে ডাকো। সঙ্গে সঙ্গে ফাইল বগলে চেপে ব্রিফকেস মেঝেতে নামিয়ে দিয়েছে দিবাকর। দুহাত মুখের সামনে গোল করে ধরে আবার তুলল আওয়াজটা। করুণ থেকে তেজি, তেজি থেকে হিংস্র, তালে তালে ঝংকৃত হচ্ছে শব্দ। দেওয়াল থেকে দেওয়ালে আছাড়ি পিছাড়ি খেল, চক্রাকারে পাক খেয়ে ঘুরে চলেছে। শেষ হওয়ার পরও অনেকক্ষণ রেশ রেখে দিল অর্কপ্রভুর কানের পর্দায়। আজব কাণ্ড, বাড়ি থেকে লোকজনের গলা শোনা যাচ্ছে না, বহু দূর থেকে কারা যেন সাড়া দিতে চাইছে। অর্কপ্রভুর আগে দিবাকর বলে উঠেছে, দেখেছেন স্যার, ঠিক শুনতে পেয়েছে, ভালো করে শুনুন, কাছাকাছি কথা বলছে ওরা। অর্কপ্রভু দরজায় কান পাতল। খুব কাছে নয়, তবে শব্দ বেশ স্পষ্ট এখন। সিঁড়ি দিয়ে নামছে। নামতে নামতে আচমকে থেমে গেল আওয়াজটা। সম্পূর্ণ নিঝুম। মরিয়া হয়ে অর্কপ্রভু গুম গুম ঘুষি মারল দরজায়। দিবাকরও লাথি মারছে প্রাণপণে। ফিরছে, শব্দ ফিরছে, ফিরে এসেও ক্ষীণ হতে থাকল ক্রমশ। তারপর একেবারেই মিলিয়ে গেল। শব্দ ফিরল না। লিফট জগদ্দল পাথরের মতো স্থির, যেন চলতেই জানে না, চলেও নি কোনো দিন। অর্কপ্রভু স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারাচ্ছিল। প্রাথমিক অসহিষ্ণুতা একভাবে আত্মস্থ করে নিয়েছিল সে। এখন একটা গোপন শিশিরে কাঁপুনি পাক খাচ্ছে তার মেরুদণ্ডে। কম্পনটা সরীসৃপের মতো শরীর বেয়ে উঠছে নামছে, হাঁটুর কাছে গিয়ে দুলছে ঘন ঘন। দিবাকরের মুখজোড়া ভাব প্রায় নেই ওই টারজানের ডাক ডাকার পর থেকেই। সে এখন দেখছে অর্কপ্রভুকে। খানিকটা সান্ত্বনা দেওয়ার স্বরে বলল, কিছু ঘাবড়াবেন না স্যার, আমি আপনাকে বলছি শুনুন, ওরা চেষ্টা করছে, ভয়ের কিছু নেই। মুহূর্তে অর্কপ্রভুর মাথায় আগুন জ্বলে উঠল। পদমর্যাদা ভুলে চেঁচিয়ে উঠেছে, কে বলল আমি ভয় পেয়েছি? লোকটা একটু অপ্রতিভ নয়। আপনার স্যার নাকে কপালে ঘাম জমে গেছে, আপনি স্যার সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। লোকটা কি মজা পাচ্ছে? একদিকে দেওয়ালে হাত চেপে অর্কপ্রভু গর্জে উঠল, চুপ! যত বড় মুখ নয় তত বড় কথা। আমি ভয় পেয়েছি? ছোট্ট কামড়া জুড়ে দাপাদাপি করছে অর্কপ্রভু। দেখে নেব, আই উইল সি দ্য কেয়ারটেকার, আই উইল সি দ্য সিকিউরিটি গার্ডস। কি ভেবেছি কি সব? হ্যাঁ, খেলা হচ্ছে? সিংহানিয়া গ্রুপের চিফ অ্যাডভাইজার এতক্ষণ ধরে লিফটে আটকে আছে, এখনও রেস্কিউ করতে পারল না। আই উইল জাস্ট কিক দেম আউট অফ দিস বিল্ডিং। অর্কপ্রভু মেঝের প্যাডিংয়ে পা ঠুকল, দিবাকরের দিকে ফিরল। চোখ কুঁচকে দাঁত কিরমির করল কয়েক সেকেন্ড। তোমাকেও দেখে নেব আমি। আমি কি করলাম স্যার? আমি তো ভালোর জন্যই। একটা কথা নয়, একটা কথা নয়। অর্কপ্রভুর গলার শিরা ফুলে উঠল। টারজানের ডাক ডাকা হচ্ছে? এটা কি চিড়িয়াখানা না বন জঙ্গল? অর্কপ্রভুর হুঙ্কারে দিবাকর খুব ভয় পেয়েছে বলে মনে হয় না, তবে মিয়েছে একটু। আহত গলায় বলল, আপনি স্যার মিছিমিছি রাগ করছেন। সেবার রথের মেলায় আমার মেঝো ছেলেটা হারিয়ে গিয়েছিল, ওই ডাক শুনেই তো। ওরা সত্যি আমার ডাক শুনেছে স্যার। চুপ! আরো জোরে চেঁচাতে গিয়ে অর্কপ্রভুর গলা চিরে গেল। এত জোরে চিৎকার করা তার হাতে নেই, তাই গলাও যেন বিদ্রোহ করছে। ভাঙা ভাঙা কর্কশ স্বর ছিটকে এলো, আমি তোমাকে চুপ থাকতে বলেছি দিবাকর। কিপ মাম, আদারওয়াইজ আই উইল থ্রো ইউ আউট অফ দিস লিফট। কথাটা বলেই অর্কপ্রভু চেতনায় ফিরল। ধুস, একথা বলার কোনো অর্থ হয়? সে কি পাগল হয়ে যাচ্ছে? উল্টো দিকে মুখ ঘুরিয়ে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল অর্কপ্রভু। বার কয়েক নিঃশ্বাস নিল জোরে জোরে। মাথা ঝাঁকাল,
দিবাকর চুপ মেরেছে, লিফটার মতোই। অর্কপ্রভ কুলকুল ঘামছিল। গরম স্যুটে জ্বালা জ্বালা করছে শরীর। নিজের হুঙ্কার নিজেকে কেমন বিবশ করে দিয়েছে। পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে নিল। রুমালে ল্যাভেন্ডারের গন্ধ। আহ, একটু যেন শীতল হচ্ছে মাথা। উত্তেজনা বাড়লে ডাক্তার ল্যাভেন্ডার ব্যবহার করতে বলেছে ত্বকে, ঘ্রাণে। গন্ধ চিকিৎসা। চিন্তাকে যুক্তির খাতে আনতে চাইল অর্কপ্রভ। এত কেন রেগে গেল সে? তবে কি সত্যি সে ভয় পেয়েছে? এর চেয়ে বেশি বিপদে কি অর্কপ্রভ কখনো পড়েনি? বছর তিনেক আগে তার প্লেন একবার দিল্লিতে ক্র্যাশ ল্যান্ডিং করেছিল। একবার গৌহাটি ফ্লাইটে দুর্যোগে পড়ে বিমান উথাল পাতাল। বাতাসবিহীন শূন্যতায় ধপাস করে 200-500 ফিট নেমে যাচ্ছে, লাফিয়ে উঠছে ভয়ঙ্করভাবে। কই, সেসব মুহূর্তে তো এত ধৈর্যচ্যুতি ঘটেনি। তবে কি ভয় নয়? ভয় ধরা পড়ে যাওয়ার গ্লানিতেই এই বিকার একটা অসম লোকের কাছে? না, এসব মুহূর্তে অন্য ভাবনায় ঢুকে পড়া দরকার। অর্কপ্রভ চোখ বুজে খান্ডেলওয়ালের পার্টিটাকে দেখতে চাইল। উজ্জ্বল হলঘরে বর্ণময় সমারোহ চলছে এখন। হাতে হাতে গ্লাস ঘুরছে, টুংটাং শব্দ উঠছে, মৃদু আলাপচারিতা চাপা গুঞ্জন হয়ে ভাসছে বাতাসে। তানিয়ার ভুবনমোহন আঁখি ছুঁয়ে যাচ্ছে অভ্যাগতদের। হ্যালো, হাই, হাউ সুইট, হাউ কিউট, নাইস টু মিট ইউ। আজ পার্টিতে 3-4টে কনসুলেট থেকে কয়েকজন অফিসারের আসার কথা। তাদের সঙ্গে দেখা হলে ভালো হতো। সিংহানিয়া গ্রুপ আর শুধু ভারতে আটকে থাকতে চায় না। এ দেশের বাজারে দিন দিন প্রতিযোগিতা বাড়ছে। অন্য দেশের দিকেও পা বাড়াতে হবে এবার। তাই নিয়ে ছোটখাটো কথাবার্তা সেরে নেওয়া যেত আজ। অর্কপ্রভ ঘড়ি দেখল, 8:20। শোভনা নিশ্চয় এখন ঘরবার করছে। যা জেদ! এরপর অর্কপ্রভ পৌঁছালেও বোধহয় যাবে না পার্টিতে। শোভনার আত্মসম্মান জ্ঞান অত্যন্ত টনটনে। অফিসে আর ফোনও করবে না একবারও। হয়তোবা এরই মধ্যে পোশাক বদলে গ্লাসে জিন নিয়ে বসে গেছে, ফুঁসছে রাগে। অর্কপ্রভুরই বা এত দেরি করে পার্টিতে গিয়ে কি লাভ? 11টার মধ্যে বাড়ি ফিরতেই হবে। অন্তত 4-5 ঘন্টা ঘুমোতেই হবে রাতে। ভোর 5:30টার মধ্যে দমদমে রিপোর্টিং। ভাবতে গিয়ে হঠাৎ একটা আজব প্রশ্ন মাথায় এলো অর্কপ্রভুর। দিবাকর বলছিল বাড়ি ফিরবে। যদি ফিরে যায়, অত সকালে ডিউটিতে সে আসবে কি করে? অন্যান্য বাড়ি বা কি করে? অর্কপ্রভ বিস্মিত হল। সে গাড়ির পিছনের সিটে বসে থাকবে, সামনে স্টিয়ারিংয়ে দিবাকর। ছবিটা এত অপধারিত যে এর কার্যকরণের কথা ভুলেও মস্তিষ্কে আসে না কখনো। আসার কথাও নয়। তাদের এই অবস্থান এত সময় নিরপেক্ষ, এত ঋতু নিরপেক্ষ যে সকাল, দুপুর, বিকেল, রাত, শীত, গ্রীষ্ম, বর্ষা সর্বদাই এ ব্যবস্থা ধ্রুব। তবু এর প্রশ্ন কেন জাগল? দ্বিধা কাটিয়ে অর্কপ্রভ ডেকেই ফেলল দিবাকরকে। শোনো। চোখ অর্ধেক বুঝে বিচিত্র ভঙ্গিতে দাঁড়িয়েছিল দিবাকর। ধরফর করে সোজা হল। আচ্ছা, তুমি যে বললে রাত্রিরে 11:30টার পর বাড়ি ফিরবে, অত দূর থেকে ভোর 4টে আবার আসবে কি করে? ক্যানিং থেকে শেষ রাতে একটা মাছের ট্রেন আসে, ওতেই উঠে পড়ি, ঢাকুরিয়ায় নামি, তারপর যোধপুর পার্ক হেঁটে চলে আসি। ও, তাহলে বেশ কষ্ট হয় তোমার। কষ্ট কিসের স্যার? শেষ রাত আমার ভালোই লাগে। তারা নিভে গেছে, আলো ফোটেনি, ঠান্ডা বাতাস। এখন তো আবার হাড় কাঁপানো। চাদর মুড়িতে আসতে যে কি একটা আরাম লাগে। দিবাকর সুযোগ পেয়ে কথা বলেই চলেছে। মাঝে মাঝে রাতে থেকেও যাই স্যার, যাদবপুরে, শালির বাড়িতে। মেমসাহেব অবশ্য বলেছেন তেমন হলে আপনাদের একতলার কোয়ার্টারেও থাকতে পারি। তা আমার স্যার ভালো লাগে না। কেন? তোমাদের জন্য তো নিচে ভালো ব্যবস্থা আছে। জানি স্যার। আসলে স্যার একটু আত্মীয়স্বজন স্যার নিজের লোকজনদের সঙ্গে ছাড়া থাকতে পারি না। কথা বলে বলে স্থিত হচ্ছিল অর্কপ্রভ। রাগটা নিভছে। হাসি মুখে বলল, আমরা তোমার নিজের লোক নই। আমাদের কাছে তুমি কাজ করছো। মেমসাহেব তোমাকে কত ভালোবাসে। বাড়ি করতে টাকা দিয়েছে, ছুটি ছাটাও পাও। তা নয় স্যার,
আমার কীরকম লজ্জা করে। আপনারা স্যার, মানে স্যার ঠিক আমাদের মতো তো নন। আপনারা যেন একটা কিসের মধ্যে রয়েছেন। আপনাদের কাছাকাছি থাকা। কিসের মধ্যে আছি বলো তো? দিবাকর উত্তর দিল না। অর্কপ্রভ সামনে ঝুঁকল। কিসের মধ্যে আছি আমরা দিবাকর? অর্কপ্রভর দিকে তাকালো না দিবাকর। বিপদকালীন বাতির জোর কমে আসছে, সেদিকে মুখ ফেরাল, যেন অর্কপ্রভর কথা সে শুনতেই পায়নি। ঝিমঝিম আলোতে অর্কপ্রভর মাথা দুলে গেল। দিবাকর তাকে অগ্রাহ্য করছে। আনো ঝুঁকে খামচে ধরল লোকটার কাঁধ। কি হলো, তুমি উত্তর দিচ্ছ না যে? দিবাকরের বিশেষ ভাবান্তর ঘটল না। অলসভাবে গা মোচড়াল। কি হবে স্যার শুনে? দ্যাটস নট ইয়োর বিজনেস। ফট করে একটা কথা বলে দিলে এখন উত্তর দিচ্ছ না। তুমি কিন্তু অবাধ্যতা করছো দিবাকর। আমি দুঃখিত স্যার। বাজে কথা ছাড়ো। চড়াং করে অর্কপ্রভুর জেদ চেপে গেল। ইউ মাস্ট আনসার মাই কোয়েশ্চেন, নইলে আমি তোমার এগেনস্টে স্টেপ নেব। আলো আরও কমছে। কোনো অদৃশ্য ছিদ্রপথে চুঁয়ে চুঁয়ে ঢুকে পড়ছে তরল অন্ধকার। ধীরে ধীরে গিলে নিচ্ছে উজ্জ্বলতাকে। প্রবাহীন কক্ষে দিবাকর ক্রমে যেন অপ্রাকৃত আবছায়া, যেন সেই ঈগলের মতো ডানা মেলে আড়াল করছে আলোকে। দুহাতে দিবাকরকে ঝাঁকালো অর্কপ্রভ। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ দিবাকর। জানো এ অবাধ্যতার জন্য আমি তোমার চাকরি খেতে পারি। দিবাকরের শক্ত স্মরণালী নড়ে উঠল একটু। তা পারেন স্যার। পারি মানে? আই উইল স্যাক ইউ রাইট আফটার দ্য। অর্কপ্রভ বাক্য শেষ করতে পারল না। অপ্রাকৃত ছায়া হাসছে ফিক ফিক। আপনি স্যার কি বলছেন আপনি নিজেই জানেন না। একবার বলছেন লিফট থেকে ছুঁড়ে ফেলে দেবেন, অথচ আপনার লিফটের দরজা খোলা সাধ্য নেই। এখন বলছেন বেরিয়ে চাকরি খাবেন। আগে তো বেরোন স্যার, যদি আদৌ বেরোতে না পারেন। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? অর্কপ্রভ দিবাকরের কাঁধ থেকে হাত নামিয়ে নিল। নিজেরই উচ্চারিত ভয় শব্দ চকিতে দখল নিয়েছে মস্তিষ্কের। ফিসফিস করে বলল, কি বলতে চাও তুমি? আপনিই বলুন স্যার, আপনি এখন কি পারেন? আপনার কিচ্ছু করার নেই। আপনি ডাক ছেড়ে চেঁচাতে পারেন না, আমার মতো করেও নয়, নিজের মতো করেও নয়। আপনি প্রাণ খুলে কাঁদতে পারেন না, আপনি পা ছড়িয়ে বসে পড়তে পারেন না, আপনি জোর করেও হাসতে পারবেন না এখন। আপনি আপনার নিজেরই অবস্থা জানেন না স্যার, অথচ আমার ভবিষ্যৎ নিয়ে আমাকে শাসন করছেন। অর্কপ্রভ গুম হয়ে গেল। এক রুক্ষ বিষাদ আচ্ছন্ন করে ফেলেছিল তাকে। ওই দিবাকর, এই শব্দহীন ক্ষীণপ্রভ কুঠুরি যেন তাকে এক গাঢ় উপলব্ধির মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। সত্যিই তো, অর্কপ্রভ কি পারে? সে তো শুধু একটা শূন্যে ভাসমান আবদ্ধ জীব মাত্র, তার বেশি কিছু নয়। অনেক উঁচুতে উঠবার নেশায় হাতিবাগানের বনেদি বাড়ির ছেলে একদিন শূন্যে পাড়ি দিয়েছিল। তার বাবা ছিল সম্পত্তির তলানি খাওয়া অকর্মণ্য মানুষ। ছেলেটাও ওভাবে জীবন কাটাতে পারত, কিন্তু সে ওভাবে বাঁচতে চায়নি। তার চোখে সূর্য ছোঁয়ার নেশা। উঠতে উঠতে কখন যে সে মাধ্যাকর্ষণ ছাড়িয়ে গেল, তারা হয়ে ঘুরতে লাগলো নিজস্ব কক্ষপথে। ঘুরতে ঘুরতেই ভোগ, বাসনার পূর্ণতা, লালসা নিবৃত্তি, স্ত্রী, সন্তান, সংসার, সমাজ। এককালের পৃথিবীর মানুষেরা কখন সরে গেল অনেক দূরে। 25 বছর পর সেদিন হঠাৎ রানুদি এলো বাড়িতে, ছোট ছেলের একটা ভালো চাকরির জন্য তদবির করতে। যে রানুদিকে চোখের দেখা দেখার জন্য ছটফট করত অর্কপ্রভ, তাকে দেখে বিন্দুমাত্র প্রতিক্রিয়া হল না তার, বরং উটকো এসে কাজ নষ্ট করার জন্য কি বিরক্তি, কি বিরক্তি! বিধবা ছোট পিসিমা মায়ের চেয়েও বেশি আদর দিত ছোটবেলায়। তার মৃত্যু সংবাদ এলো। চোখে জল তো দূরের কথা, তার শ্রাদ্ধের দিনটা পর্যন্ত অর্কপ্রভ ভুলে গেল। এরা তো তাও এখন বাইরের লোক। একদিন ভোরে বিছানা ছাড়ার সময়ে স্ত্রীকে দেখে কি চমকে ওঠে অর্কপ্রভ। তার পাশে মহিলাটি কে? বড় পরিচিত যেন। পরমুহূর্তেই ভুল ভাঙে, ভাঙলেও ভুলের রেশ রয়ে যায়। হঠাৎ হঠাৎ মনে হয় পরিচিত, এই মহিলা ভীষণ পরিচিত। কিন্তু শুধু পরিচিতই, তার বেশি নয়।
ছেলে কানপুর আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ছুটি ছাটায় আসে। তার সঙ্গে দেখা সাক্ষাৎ প্রায় নেই অর্কপ্রভর। যেটুকু দেখা হয় নিয়ম মেপে, ডিনার টেবিলে। দুই প্রান্ত থেকে দুজনে তখন শুধু হাই ড্যাড, হাই সান, ব্যাস। হৃদয় বাসনা পূর্ণ হল মম শুনো সব জগৎ জনে। ভাঙা রেকর্ড বাজছে অহরহ। বাজনার তালে তালে কক্ষপথে ঘুরছে তারকা। ক্লাব, পার্টি, অফিস, কনফারেন্স, সংসার। কক্ষপথে ঘুরছে ভাসমান ত্রিশঙ্কু। কক্ষপথ থেকে এতটুকু নড়ার সাধ্য আছে অর্কপ্রভর? হঠাৎই প্রাণপণে নিজেকে ভুল প্রমাণ করতে চাইল অর্কপ্রভ। দিবাকরকে মুখের উপর একটা জবাবও দিতে চেষ্টা করল যেন। শরীরে সব শক্তি গলায় সংহত করে টারজানের মতো ডেকে উঠতে চাইল। একটি শব্দও বাজল না গলায়। ক্ষীণ আলো নিবে গেল ঝুপ করে। সব অন্ধকার। মিশমিশে আধারে ডুবে গেছে নির্বাসিত কক্ষ। অন্ধকার এত ঘন যে কিচ্ছু দেখা যায় না। লাল সবুজ বোতাম নেই, সাদা নির্দেশনামা নেই, ঝকঝকে আয়না নেই। এমনকি দিবাকরও মুছে গেছে চোখ থেকে। শুধু কালো দেওয়ালের অপ্রত্যক্ষ অস্তিত্ব অনুভব করতে পারছিল অর্কপ্রভ। অর্কপ্রভর ফুসফুস নিংড়ে একরাশ ফাঁকা বাতাস দৌড়ে এলো। বাতাসে প্রতিনিধির মতো ফিরল কাছে। স্যার। অন্ধকারে সাঁতার কাটছে অর্কপ্রভর হাত। ছুলো দিবাকরকে। আমাকে একটু জল দেবে? হাতে হাত ছুঁয়ে দিবাকর ফ্লাস্ক এগিয়ে দিল। কাঁপা হাতে ঢাকনা খুলল অর্কপ্রভ। পুরো জল নিমেষে শেষ। যত না খেল তার থেকে বেশি গড়িয়ে গেছে মুখের বাইরে। কোট, শার্ট, টাই ভিজে একাকার। সময় কাটছিল, সময় কাটছিল না। প্রতিটি মুহূর্ত দীর্ঘ থেকে দীর্ঘতর এখন। প্রতিটি মিনিট যেন এক একটা বছর। অন্ধকার যে এত কালো হয় আগে জানত না অর্কপ্রভ। শুধু কালো নয়, ভয়ঙ্কর। হিংস্র অন্ধকার থাবা বসাচ্ছে শরীরে। কামড়ে ছিঁড়ে তালগোল পাকিয়ে দিচ্ছে অর্কপ্রভর অস্তিত্ব। অশরীরী শক্তি হয়ে দুমড়ে মুচড়ে সংকীর্ণ করে তুলল তার চারপাশ। 6x6 ঘর ছোট থেকে ছোট ক্রমশ। অর্কপ্রভর দম আটকে আসছিল। মরিয়া হয়ে ডাকল, দিবাকর। আছে স্যার। তোমার কাছে দেশলাই নেই? লাইটার, টর্চ? টর্চ তো স্যার গাড়িতে আছে। দেশলাই লাইটার আমি রাখি না। মানে লোকটা বিড়ি সিগারেট খায় না। অর্কপ্রভ নিজেও ধূমপান করে না। অভ্যেসটাকে অপছন্দ করে সে। তবু এই নির্দয় কালো গহ্বরে নিজের অভ্যেসটাকে গর্হিত মনে হল তার। কাতর গলায় বলল, তাহলে কি হবে দিবাকর? একটু আলো না হলে? ভয় পাবেন না স্যার, এক্ষুনি অন্ধকার সয়ে যাবে। অর্কপ্রভ ভরসা পেল না। তবে সত্যিই একটু পরে অন্ধকার সয়ে এলো খানিকটা। একটা খুব আবছা আলোর আভাস পাওয়া যাচ্ছে। ঠিক আলোর আভাসও নয়। চোখ বাঁধা মানুষ অন্ধকার থেকে আলোকিত ঘরে গেলে ইন্দ্রিয়ে যতটুকু অনুভূতির তফাৎ হয়, ঠিক ততটুকু তফাৎ এখন আলো অন্ধকারে। সেই ক্ষণে অর্কপ্রভ একটা ঘণ্টাধ্বনিও শুনতে পাচ্ছিল। অতি অস্পষ্ট, ওই আলোরই মতো। যেন বহু দূর থেকে অর্কপ্রভর যৌবন, কৈশোর, শৈশবের ওপার থেকে ভেসে আসছে ধ্বনিটা। ভেসে আসছে মাতৃজঠরের আধার আশ্রয় থেকে। অর্কপ্রভ দিবাকরের হাত চেপে ধরল। শুনতে পাচ্ছ? কি স্যার? ঘণ্টা বাজছে। শোনো শোনো, ঘণ্টা বাজছে কোথাও। দিবাকর 2-1 সেকেন্ড স্থির। তারপর বলল, না তো স্যার, আপনি ভুল শুনছেন, মনের ভুল। শব্দটা উবে যাচ্ছে। অর্কপ্রভ এখন চৈতন্যের শেষ সীমায়। ভয়ার্ত স্বরে বিড়বিড় করে উঠল, বাতাস এত ভারী হয়ে গেছে কেন দিবাকর? কই না তো। আমার তাহলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কেন? আমি কি তবে মরে যাচ্ছি দিবাকর? অর্কপ্রভ টলে পড়ে যাওয়ার আগে দিবাকর ধরে ফেলেছে তাকে। চওড়া কবজিওয়ালা হাত স্পর্শ করল অর্কপ্রভর কপাল, ঘাড়, গলা। এ কি, আপনি এত ঘামছেন কেন স্যার? আমি তো আছি। দিবাকর সযত্নে মেঝেতে বসিয়ে দিল অর্কপ্রভকে।
শরীরটাকে হেলিয়ে দিল দেওয়ালে। ক্ষিপ্র হাতে খুলে ফেলল অর্কপ্রভর কোট, শার্টের বোতাম মুক্ত করল, আলগা করল কোমর বন্ধনী, ফাঁকা ফ্লাস্ক উপর করে ঝাঁকালো মুখের কাছে। মনে জোর আনুন স্যার, নিজেকে শক্ত রাখুন, জোরে জোরে শ্বাস নিন। ঘরে কোথাও রন্ধ্র নেই, তবু যেন বাইরের কনকনে বাতাস এবার ঢুকে পড়েছে অর্কপ্রভর শরীরে। ঘাম আর শীত জড়িয়ে গেল, দেহের খাঁচা থরথর, রক্তকণিকা অশ্রু হয়ে ঠেলে আসতে চাইছে। অর্কপ্রভ শিশুর মতো দিবাকরকে আঁকড়ে ধরল। তুমি ঠিক বলেছিলে দিবাকর, আমি কিছুই পারি না, আমি নিজের হাতেই বন্দী। অর্কপ্রভ অজ্ঞান হয়ে গেল। অর্কপ্রভ ঠিকই শুনেছিল, সত্যিই ঘণ্টাধ্বনি বাজছিল বাইরে, দমকলের ঘণ্টা। গোটা বিল্ডিংয়ের বিদ্যুৎ যায়নি, কোনো এক যান্ত্রিক গোলযোগে অচল হয়েছিল লিফট। রক্ষণাবেক্ষণের লোকজন অনেকক্ষণ ধরে সারাবার চেষ্টা করেছিল, পারেনি। তারপরই খবর দিয়েছে দমকলে। দমকলের অভিজ্ঞ কর্মীরা সময় নেয়নি বেশি, মিনিট 15-এর মধ্যে উদ্ধার করে ফেলেছে 2 বন্দীকে। অর্কপ্রভ তখনও সংজ্ঞাহীন। দিবাকর তখনও পার্কার অ্যান্ড স্টিভেনসনের মোটা প্রজেক্ট রিপোর্ট দিয়ে বাতাস করছে প্রভুকে। ভূতলে এসে 2-4 মিনিটের মধ্যেই জ্ঞান ফিরল অর্কপ্রভর, জলের ঝাপটা খেয়ে। কেয়ারটেকার ব্র্যান্ডি মিশিয়ে গরম দুধ এনেছে, তাই পান করে সে এখন চাঙ্গা অনেক। ছোটখাটো ভিড় জমে গেছে, সিকিউরিটির লোকজনরা তো এসেছেই, আশেপাশের আরও কিছু মানুষ ভিড় ঠেলে দেখছে দিবাকর অর্কপ্রভকে। কেয়ারটেকার অর্কপ্রভকে জিজ্ঞেস করল, একটু সুস্থ বোধ করছেন স্যার? হ্যাঁ, এবার যাব। কাউকে সঙ্গে দিয়ে দেব স্যার? না, থাক। দিবাকরের হাতে ভর দিয়ে অর্কপ্রভ উঠে দাঁড়াল। ধীর ক্লান্ত পায়ে কোর্টইয়ার্ড পেরোচ্ছে। রাস্তার উপর থেকে দিবাকর গাড়ি সামনে নিয়ে এলো। বিদেশি গাড়ির পেছনের সিটে শরীর এলিয়ে দিল অর্কপ্রভ। নরম তুলতুলে গদিতে ডুবে গেল। দিবাকর স্টিয়ারিংয়ে বসে ঘাড় ঘোরাল। বাড়ি যাবেন তো স্যার? অর্কপ্রভ ঘড়ি দেখল, 9:25। এমন কিছু রাত হয়নি, এখনো একবার খান্ডেলওয়ালের পার্টি থেকে ঘুরে যাওয়া যায়। চোখ বুজে বলল, না, আলিপুর চলো, যদি তোমার মেম সাহেব ওখানে গিয়ে থাকে, ঘুরে যাই একবার। বিপন্ন খাঁচা থেকে বেরিয়ে এসেছে অর্কপ্রভ। সে এখন আবার তার নিরাপদ খাঁচায়। গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখে একটি গল্প খাঁচা। শুনলেন সম্পূর্ণ গল্পটি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান, তবে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।